আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা রানী গল্পের 11 নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ছাদের খোলা আকাশের নিচে তখন হালকা শীতের বাতাসের আনাগোনা। তারার মিটি মিটি আলোয় হৃদি আর জ্যোতি মগ্ন লুডো খেলায়। জ্যোতি আরিফা খানের ননদের মেয়ে, এই কয়দিনে হৃদির খুব মিশে গেছে। হাসাহাসি আর খুনছুটি, সেই শান্ত পরিবেশে আচমকা ছন্দপতন ঘটালো শাহান। জ্যোতির পাশে এসে বসে বাঁকা হেসে খোঁচা দিয়ে বলল, কিরে চন্নি, কয়টা গুটি চুরি করলি আজ? দেখি তো তোর হাত। শাহানের এমন অহেতুক অভিযোগে জ্যোতিতে উঠল। চেঁচিয়ে সে প্রতিবাদ করে বলল, একদম বাচ্চা কথা বলবে না ভাইয়া। হৃদি আপু, তুইও বলতো আমি কি চুরি করেছি? হৃদি হালকা হেসে শাহানের দিকে তাকিয়ে বলল, শাহান, অহেতুক ঝামেলা পাকিয়ে আমাদের খেলায় পরিবেশ নষ্ট করিস না ভাই। তাদের কথায় তেরে যখন পরিবেশটা বেশ জমে উঠেছে, ঠিক তখনই গম্ভীর পদশব্দে তাদের উপস্থিতি হলো সাহাবীরের। তার উপস্থিতিতে যেন বাতাসের উষ্ণতা কমে গেল। একরাশ গম্ভীর্য নিয়ে বলল, অনেক হয়েছে, এবার ভেতরে চলো। সকালে কলেজ নেই তোদের, খেয়ে দিয়ে ঘুমাতে যা। সাহাবীরকে হৃদি আর জ্যোতি জমের মতন ভয় পায়। তার কণ্ঠের আদেশে মুহূর্তের মধ্যে দুইজন পিল পিল ভয়ে ছাদ থেকে নেমে নিতে শুরু করলো। ঠিক তখনই সাহাবীর হৃদির দিকে তাকে শান্ত অথচ কর্তৃপূর্ণ সুরে বলল, হৃদি, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তো। হৃদির মাথা নেড়ে সম্মতি জানল। সাহাবীর তার পিছে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, পাগলি। কিছুক্ষণ পর হৃদি কবির মুখ নিয়ে আবার ছাদে এলো। সাহাবীর কবিটা নিয়ে আলতো চুমু দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঘুমাতে যা, সকালে কলেজ আছে, আমি তোকে নামিয়ে দিয়ে আসবো। হৃদি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো। সে ফিরে যেতে নিজেই সাহাবীর আবার ডাকলো, শোন। হৃদি থমকে তাকালো। সে মৃদু কণ্ঠে চুপ করে বলল, তোর জন্য চকলেট রাখা আছে। হৃদি ঠুটে এক চিলতে বিষণ্ণ হাসি রাখা ফুটে উঠল। এখানে আসার পর থেকে এটাই সাহাবীরের রোজকার রুটিন। প্রতিদিন সে নিয়ম করে চকলেট রাখে। হৃদি শতবার বারণ করলেও সে শোনা পাত্র নয়। নিজের রুমে এসে বিছানায় ঠিকঠাক করে হৃদি যখন ঘুমানোর জন্য শরীর নিয়ে এলিয়ে দিল, ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, ভালো আছেন ম্যাডাম? ফোনের স্ক্রিনে ভেসে আসা মেসেজটা দেখে হৃদির বুকের ভেতরটা ধপ করে উঠল। আননোন নাম্বার, তার উপর ম্যাডাম সম্বোধন। এখানে আসার পর থেকে এই নাম্বারটা থেকে অদ্ভুত মেসেজ আসছিল। কখনো শুধু একটা ডট, কখনো একটা প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে দেয়নি হৃদি, আনগতে পাগলামি ভেবে এড়িয়ে গেছে। কিন্তু আজ হঠাৎ এমন সম্বোধন, হৃদি মনের ভেতরটা কেমন জানি শিরশির করে উঠল। কৌতূহল আর অস্বস্তি দুনা চলে সে দ্রুত টাইপ করলো, কে আপনি? ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করছিল হৃদি, কিন্তু প্রতি উত্তর নীরবতা। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। দীর্ঘ অপেক্ষার পর যখন হৃদয় হতাশ হয়ে ফোনটা বালিশের পাশে রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, টুং করে স্ক্রিনটা জ্বলে উঠল। হলাম ধরেন, কেউ একজন ম্যাডাম। মেসেজটা পড়ার পর হৃদির স্থবিত হয়ে বসে রইল। শব্দগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে পরিচিত কারোর সাথে মেলাতে চাইল, কিন্তু মনের হাজারো গুলি খুঁজে সে তার খারাপ খাওয়াটা পারল না। হৃদি আঙ্গুলগুলো আবারও স্বয়ংক্রিয়ভাবে কিবোর্ডে টাইপ করলো, সে কেউ একজনটা কে সেটা জানতে চাচ্ছি, বলবেন প্লিজ। অপেক্ষা আর অপেক্ষা। ঘড়ির কাটার শব্দ, তারা ঘুরের নিস্তবতা যেন আরও ভারী হয়ে উঠল। কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। হৃদি ভেতরটা এবার বিরক্তিতে ভরে গেল। তীব্র ইচ্ছে হলো নাম্বারটা ব্লক করে দেওয়ার, কিন্তু এক অদৃশ্য টান যেন তাকে আটকে রাখলো। কে জানে, হয়তো অচেতন মনে করে পরিচিত কারো ছোঁয়া খুঁজছে, যদিও জানে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা বালিশের পাশে ছুড়ে দিল সে। রহস্যর চাদরে ঢাকায় অজানা সঙ্গী করে একসময় ঘুমের অতলে তলিয়ে গেল হৃদি। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল হৃদির। পিট পিট করে চোখ মেলল সে। অভ্যাসতর হাতটা চলে গেল বালিশের পাশে রাখা ফোনটার দিকে। ঘড়ির কাঁটায় 6টা 30। প্রতিদিনের রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠে উঁচু করে সেরে নিয়ে নামাজ পড়ে নিল। খানিকটা সময় বারান্দায় দাঁড়িয়ে বাগানটা দেখল সে। তারপর কিছুক্ষণ বই নিয়ে বসলো। এতদিন সৌহার্দ্য মিস করা ক্লাসগুলো সুমির থেকে কালেক্ট করেছে, কিন্তু অনেকটাই শেষ বাকি করা। এইবারে আসার পর থেকে রান্নাঘরে চৌকাঠ মোড়ানো তো দূরের কথা, খুব সাধারণ কাজগুলো তাকে করতে দেওয়া হয় না। আরিফা খান তো বটেই, এমনকি সাহাবীরও করা নির্দেশ হৃদি যেন সংসারে কোনো কাজে হাত না দেয়। কিন্তু যে মেয়েটা এতদিন নিজের হাতে সংসার সামলেছে, তার পক্ষে হাত পা গুটিয়ে অলস বসে থাকাটা বড্ড যন্ত্রণাদায়ক। মাঝে মাঝে তার হাতের আঙ্গুলগুলো যেন কাজ করা যেন ছটফট করে। হৃদি ঘণ্টাখানেক পরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো জ্যোতি আর সাবরান বরাবরের মতো টম অ্যান্ড জেরির মতো লেগে আছে ঝগড়ার তুঙ্গে। হৃদি কিছুটা এগিয়ে গিয়ে মৃদু হেসে বলল, কি শুরু করলি তোরা? সকাল হতে না হতেই অশান্তি। হৃদি দেখে জ্যোতি যেন নালিশ করার একটা সুযোগ পেল। চোখ ফুলিয়ে ফুলিয়ে কেঁদে কেঁদে বলল, দেখো না হৃদি আপু, তোমার এই খচ্চর ভাইটা আমার প্রিয় হেয়ার ক্লিপটা ভেঙে ফেললো। এটা বীর ভাই আমেরিকা থেকে আমার জন্য এনেছিল, আমার অনেক পছন্দের ছিল এটা। জ্যোতি অভিমানী মুখটা দেখে হৃদির মায়া হলো। সে শাহানকে ধমক দিয়ে জ্যোতিকে শান্ত করে জ্যোতির মাথায় হাত বুলিয়ে স্নেহ সুরে বলল,
আরে এটা নিয়ে মন খারাপ করতে হবে না তো। বীর ভাই আমার জন্য একদম এরকম একটা ক্লিপ এনেছে। আমি তো এইসব ক্লিপ সেভাবে ব্যবহার করি না, সেটা তুই নিয়ে নিস কেমন? হৃদির কথায় মুহূর্তে জ্যোতির কান্নার বদলে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে চোখ টিপ দিয়ে দুষ্টুমি করে বলল, না আপু, তোমারটা লাগবে না, ওই খচ্চরটাকে আবার আমেরিকা যেতে হবে আমাকে আবার নতুন একটা এনে দেওয়ার জন্য। জ্যোতির এমন অদ্ভুত আবদার শুনে শাহান বোকা বনে গেল। সে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, মনে মনে ভাবল, এই বলদ মেয়ে বলে কি একটা ক্লিপের জন্য আমাকে আবার আমেরিকায় পাঠাবে? শাহান কিছু একটা বলে প্রতিবাদ করার আগে হৃদি তার পিঠে আলতো করে একটা চাপড় দিয়ে থামিয়ে দিল। তারপর হাসি মুখে জ্যোতির হাত ধরে খাবারের টেবিলের দিকে এগিয়ে গেল। খাবারের টেবিলে তখন ইলাহি আয়োজন, সুস্বাদু খাবারের সুগন্ধে চারপাশ যেন ভরে উঠেছে। সবাই খেতে ব্যস্ত, কিন্তু পুরো টেবিলে অদ্ভুত এক নীরবতা। কারণ সাহাবীরের সেই গম্ভীর মুখটা আজ যেন আরও বেশি নির্পলব, পাথরের মতো স্থির। হৃদির চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে। হৃদির মনে মনে বলল, এই বাড়ি ছিল অসভ্য ডাক্তার যে মুখটা ভাল্লুকের মতো করে রাখতো, এখন দেখছি এই বাড়িতে একটা পেঁচার মতো করে রাখে। কিন্তু এই পেঁচাকে দেখলেই কেমন জানি আপন আপন লাগে, মনে হয় আমার খুব কাছের কেউ। এমন কেন মনে হয়? শাহানকে দেখিয়ে তো কখনো এমন মনে হয় না, ও তো আমার ফুফাতো ভাই। হৃদির ভাবনার এই গভীরতা ছেদ পড়ল হঠাৎ। সাহাবীর ওর মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, খেতে বসে কি আকাশ কুসুম ভাবছিস, কলেজে যাবি না? হৃদি মৃদু হেসে শুধু মাথা নাড়ল, যার অর্থ সে যাবে। সাহাবীর এবার হৃদির থেকে চোখ ফিরিয়ে জ্যোতির দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, আর এই যে পাকা বুড়ি, আপনার কি স্কুল নেই? সামনে তো এসএসসি এক্সাম, এভাবে বসে থেকে তো গাধার মতো ঝগড়া করবেন। শাহানের দিকে একটু ইশারা করলো সে। শাহান সাথে সাথে প্রতিবাদ করে বলল, ভাই আমি কিন্তু একদম গাধা নই। সাহাবীর ঠান্ডা গলায় বলল, হয়েছে, কম কথা বলে খেয়ে নে। হৃদি খাওয়া শেষ হতেই সাহাবীর ওকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে গেটের সামনে গাড়ি থামিয়ে হৃদির মাথায় হাত বুলিয়ে দিল সে। পকেট থেকে একটা চকলেট আর কিছু টাকা বের করে দিয়ে বলল, এই নে, কিছু লাগলে নিয়ে নিস, আর কোনো সমস্যা হলে ফোন দিবি কেমন? হৃদি একটু হেসে সায় জানালো। কোনো এক অজানা মায়ের টানে তার মনটা কেমন শান্ত হয়ে গেল। সে বিদায় নিয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল। হৃদি চলে যেতেই সাহাবীর গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজ গেটে পা রাখতে হৃদির সাথে বন্ধুদের দেখা হয়ে গেল, কিন্তু খুশির আমেজটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সুমি বেশ চিন্তিত মুখে হৃদির দিকে তাকিয়ে বলল, হৃদি, আজ কিন্তু তোকে সৌহার্দ্য ছেড়ে ক্লাসটা করতেই হবে। হৃদির সঙ্গে সঙ্গে বিরক্তিতে ভুক কুঁচকে ফেলল। কিছুটা ঝাঁঝালো সুরেই বলল, কেন, আমি ওনার ক্লাস করব না? পৃথা এতক্ষণ চুপচাপ দেখছিল, এবার সন্দেহের দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বলল, আচ্ছা সত্যি করে বলতো, তোর সমস্যা আসলে কি? স্যার তোর সাথে এমন কি করেছে যে তুই ওর ক্লাসটা এড়িয়ে যাস? বন্ধুদের এমন হঠাৎ প্রশ্নে হৃদির মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্যর সাথে তার সম্পর্কর কথা এখনও ওদের যে বলা হয়নি, তা বন্ধুদের কাছে এখনও গোপন। সে নিজের অস্তিত্ব লুকাতে নাক মুখ কুঁচকে স্পষ্ট সুরে বলল, কি আর হবে, ক্লাসে আমার সাথে উনি কেমন আচরণ করেন তা তো দেখিসই, অসভ্য একটা মানুষ। সুমি একটু হতাশ হয়ে বলল, সে যাই হোক, আজ তোকে ক্লাস করতেই হবে। আজ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সৌহার্দ্য স্যার স্পষ্ট বলে দিয়েছে, যে আজ ক্লাসে থাকবে না তাকে মিস সেমিস্টারের ফাইনালে বসতে দেবে না। সুমি পৃথার কথার পিঠে হৃদি ক্ষোভের সাথে বলল, সবই কি ওনার কথাই হবে নাকি? পুরো ক্লাসটা অথরিটি উনি কি নিয়েছেন? সুমি এবার একটু নরম গলায় কিন্তু বাস্তবতার সাথে সুরে বলল, বাদ দে তো এসব হৃদি, চল ক্লাসে যাই। উনি এত বড় একজন প্রফেসর ও ডাক্তার, ওনার সাথে আমাদের মতো ছাত্রীদের জেদ করে উঠে বসা সম্ভব নয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। বন্ধুর কথায় হৃদি কিছুক্ষণ চুপ করে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজে বুঝল, ব্যক্তিগত সম্পর্কে রেশ ধরে তিনি পড়াশোনা ক্ষতি করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আর এতদিন এভাবে পালিয়ে বেড়াবে কেনই বা পালাবে? সৌহার্দ্যকে ছাড়াও সে ভালো থাকতে পারে, সেটা তাকে প্রমাণ করে দিতেই হবে, মাথা উঁচু করেই। নিজেই অস্থির মনটাকে কোনো মতো সামলে নিল হৃদি। এরপর সুমির হাত ধরে নীরব পদক্ষেপ ক্লাসের দিকে এগিয়ে গেল সে। ক্লাসরুমের দরজা ঠেলে ভিতরে পা রাখতেই সৌহার্দ্যর গম্ভীর গলায় আওয়াজ কানে এলো, সে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। আজ তাকে বরাবরের চেয়ে একটু অন্যরকম লাগছে। প্রতিদিনের কালো বা সাদা শার্টের বদলে তারপর আজ ছাই রঙের একটা শার্ট, হাতা গোটানো, যা তার ব্যক্তিত্বের আরও আকর্ষণীয় করে তুলেছে। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, যা তার কঠোর চাহনিকে যেন রহস্যময় করে তুলেছে। প্রজেক্টরের আলোয় তার ছায়া দেয়ালে কাঁপছে, আর সে হাত নেড়ে অন্তত কৌশলে লেকচার বুঝিয়ে দিচ্ছিল। সাইম একটু বাঁকা গলায় নিচু সুরে বলল, ইউ ক্যান কাম স্যার। হৃদির মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো আজব তেরামি করবে সে, এটাই তো তার স্বভাব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৌহার্দ্য একবার তাদের দিকে তাকালো। তার তীক্ষ্ণ চোখে মুহূর্তেই নিস্তবিতা, তারপর লিপিত কণ্ঠে বলল, ইয়েস। ক্লাস চলছে। হঠাৎ সৌহার্দ্যর নজর গিয়ে পড়ল সাইমের উপর। তার গমগমে কণ্ঠস্বর পুরো ক্লাস প্রতিধ্বনিতে তুলল, ইউ চারচোক, কাম হিয়ার। সাইমের বুকটা কেঁপে উঠল, মনে মনে ভাবল, এই খাটাসটা আজ আবার কী শুরু করলো?
কোনো প্রশ্ন না করে সে অপরাধীর মতো এগিয়ে গেল। সৌহার্দ্য তাকে আপাত মস্তিষ্ক পর্যবেক্ষণ করে হঠাৎ জিজ্ঞেস করলো, গান পারো? এমন অদ্ভুত প্রশ্নে সাইম বোকা বনে গেল। আমতা আমতা করে বলল, মোটামুটি পারি স্যার। সৌহার্দ্য একটু ভেবে নিয়ে বলল, চলবে, ক্যারি অন। এই যে গানটা আছে না, চলে গেছে কি, ওটা গাও। সাইম কিং করতো বিমোর হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছু বুঝতে পারছে না। সৌহার্দ্যর মোবাইল বের করে গানটা ছাড় দিয়ে সাইমের সামনে ধরল। কানের লিক্স দেখে সাইমের মনে পড়ে গেল, খাটাসটার কি ব্রেকআপ হয়েছে? না হলে হঠাৎ ক্লাসে গান কেন শুনতে চাচ্ছে, তাও আবার এডমন? সাইমকে চুপ করে থাকতে দেখে সৌহার্দ্য বিরক্তির সুরে তাগিদ দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড, হারি আপ। সাইম একটু গলা ঝেড়ে গাইতে শুরু করলো, চলে গিয়েছে তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার থেকে আরও বেশি সুন্দরী। গান শেষে হতেই সৌহার্দ্য বুক কুঁচকে বলল, এভাবে না, জুড়ে গাও, লাস্ট বেঞ্চ পর্যন্ত শোনা যেতে হবে, সবাই একটু এনজয় করুক। সাইম মনে মনে বলল, ডাক্তার হতে এসেছি নাকি সার্কাস করতে আল্লাহ জানে। সে দাঁতে দাঁত চেপে আরও জোরে চিৎকার করে গাইল। গান শেষ হতেই সৌহার্দ্য হাত নেড়ে বলল, বাজে হয়েছে ইউগো। সাইম ফেরার সময় মনে মনে বিড়বিড় করলো, এই জন্য তো তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে পালিয়েছে, খাটাস। হৃদয়া তখন এক দৃষ্টিতে সব দেখছিল। তার মনে হলো সৌহার্দ্য জেনে শুনে তাকে অসুস্থতে ফেলার জন্য এসব করছে। রাগে হৃদির শুলি রিড়ি করছিল। সে ফিসফিস করে বলল, অসভ্য লোক, তোর কাজই তো একটা ধরা আর একটা সারা, লুচ্চা ডাক্তার কোথাকার। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিন।